ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে গত জুলাই ও আগস্টে ছাত্র অভ্যুত্থানে আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর গুলিতে আহতদের খোঁজ নিতে হাসপাতালে যান তিনি। প্রধান উপদেষ্টা হাসপাতালটি পরিদর্শন করে চিকিৎসাধীন 11 জনের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নেন। হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ বলেন, হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে 4 শিক্ষার্থী, 4 জনই মাথায় গুলিবিদ্ধ হয়েছে। ক্রমে তাদের অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান এই চিকিৎসক। প্রধান উপদেষ্টার পরিদর্শনের সময় হাসপাতালটির যুগ্ম পরিচালক বদরুল আলম সহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদী নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জুলাই অভ্যুত্থান জাদুঘর তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সকালে গণভবন পরিদর্শন করে তিনি কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম জানান, জাদুঘরে গণ অভ্যুত্থানের পাশাপাশি তুলে ধরা হবে 16 বছরের গুম নির্যাতনের চিত্র। এ বিষয়ে আগামীকালের মধ্যে কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ বৈঠকে গণভবনকে জাদুঘর হিসেবে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে একদিন পরেই গণভবনে পরিদর্শনে যান তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। গণভবনকে জাদুঘরে রূপান্তর করার উদ্দেশ্য তুলে ধরেন তথ্য, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয়, আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। জাদুঘরে প্রাথমিক পর্যায়ে স্থান পাওয়া বিষয়গুলো জানান তিনি। এখানে প্রথমত যে এই যে 36 দিনের যে অভ্যুত্থানটি, সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে, তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে এবং এই পুরো 16 বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এই সকল বিষয়গুলোর একটা রিপ্রেজেন্টেশন থাকবে। গণভবনকে জাদুঘরে রূপান্তর করার লক্ষ্যে শীঘ্রই কমিটি গঠনের কথা জানান যুব ক্রীড়া ও শ্রম বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। পরবর্তী প্রধানমন্ত্রী কোথায় থাকবেন সে বিষয়ে পরে আলোচনা করে নির্ধারণ করা হবে বলেও জানান এই দুই উপদেষ্টা। বৃহস্পতিবার আমাদের সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দেশের সব ধরনের সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে রাজধানী শাহবাগের রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা। দুপুর 1টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন চাকুরি প্রত্যাশীরা। আন্দোলনকারীরা বলেন, চাকরি নয়, তারা চান চাকুরিতে অংশগ্রহণের সুযোগ। আমেনা হীরা রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে সরকারি চাকরিতে বয়সসীমার বৈষম্য রোধে শাহবাগে সড়ক অবরোধ করে এভাবেই ঠায় দাঁড়িয়ে আছেন 30 ঊর্ধ্ব চাকরি প্রত্যাশীরা। বয়স না মেধা, মেধা মেধা মেধা, আর নয় কালক্ষেপণ, এবার দাও প্রজ্ঞাপন। 30-এর শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও, পদ্মা মেঘনা যমুনা 35 আমার ঠিকানা, এমন ধ্বনিতে মুখরিত শাহবাগ চত্বর। আন্দোলনকারীরা জানান, 12 বছর ধরে বারবার পথে নেমেও সুরাহা হয়নি তাদের বৈষম্যের। এর আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি, আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে যে চাকরি বই
নির্দেশ করবে, কিন্তু সরকারে আমাদের দাবিটা মানা হয় না। যেই সার্টিফিকেট 27 বছর অর্জন করেছি তার সময় তার ভ্যালিডিটি তো মাত্র 3 বছর হতে পারে না, তাহলে আমার সুযোগ কোথায়? আমি তো এখনো চাকরি পাইনি। আমার মেধা আছে কিনা আমি সেটা দেখব, সেই সময় আমি পাই না, তাহলে আমার পড়ে লাভ কি হলো? বিশ্বের প্রায় 162টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম 35 বছর, কিন্তু এখনও বাংলাদেশে রয়ে গেছে বৈষম্য। তাই তা পরিবর্তনের জোর দাবি আন্দোলনকারীদের। পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে কোনো রাজ্যে চাকরিতে প্রবেশের বয়স সর্বোচ্চ 42-43, পাকিস্তানে 43, শ্রীলঙ্কায় 35, এরপরে অন্যান্য রাষ্ট্রেও 45 পর্যন্ত আছে, কিন্তু বিশ্বের বুকে একটা মাত্র দেশ যেখানে 30, সেটা বাংলাদেশ। চাকরিতে আবেদনের প্রবেশের বয়সসীমা যেন আমরা 35 ন্যূনতম 35 করা হয়, এটা আজকে আমাদের দাবি। আমরা চাই যে 35 পর্যন্ত আমরা যেন চাকরিতে অ্যাপ্লাই করতে পারি। 26-27 বছর বয়সে যখন একটা স্টুডেন্ট গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করে, তখন কিন্তু তার সামনে 3-4 বছরের ভয় থাকে। এই ভয়টাকে দূর করে দেওয়ার জন্য এবং উদ্যোক্তা বান্ধব পরিবেশ তৈরি করার প্রথম পদক্ষেপ হিসেবে চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 নামক ব্যারিয়ার তুলে দেওয়া উচিত। সরকারি চাকরির বয়সসীমার এই বৈষম্য শেষ না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ যেমন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, তেমনি ভারতেরও উচিত হবে বাংলাদেশের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আর চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকও বলেছেন, অন্তর্বর্তী সরকার যাতে সুষ্ঠু নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি জনগণের পাশে থাকবে বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস.জেড.এম জাহিদ হোসেন। ইউসুফ আলী রিপোর্ট। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব এর 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, প্রতিটি রাষ্ট্রের উচিত অন্য রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। বিশ্বের যে সমস্ত গণতান্ত্রিক দেশ, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের বিভিন্ন কমান্ডারদের সাথে যে বৈঠক, এটা উদ্বেগজনক, এটা উস্কানি কিনা, এটা জনমনে প্রশ্ন দিয়েছে। আমাদের সাথে অনেক অমীমাংসিত বিষয় আছে, কিন্তু আমরা পরস্পরের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি। আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা, যেই ক্ষমতায় আসুক না কেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস.জেড.এম জাহিদ হোসেন বলেন, বন্যা কবলিত মানুষকে খাদ্য সহায়তার পাশাপাশি অন্যান্য সেবাও দেয়া হবে। যেহেতু বন্যার পানি নেমে যাচ্ছে, এখন সেখানে পুনর্বাসনের জন্য বিএনপি পরিবার তার সাধ্য সহায়তা অব্যাহত রেখেছে। এদিকে নোয়াখালীর সেনবাগে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য বিতরণকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশকে অস্থিতিশীল করতে এখনো সোচ্চার রয়েছে একটি মহল। সে বলতো যে আমার বাবার দেশ আমার দেশ, 16 বছর লুটপাট করে বাংলাদেশকে খেয়ে ফেলেছিল, বাংলাদেশের অর্থনীতিকে শূন্য করে দিয়েছে, বিদেশের মাটিতে 92,000 কোটি টাকা লুট করে ওই নিয়ে গেছিল। সে তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আর্থিক খাতে রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা আরো দৃশ্যমান হবে, সবকিছু সবার নজরে আসবে। 11 বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স ম্যানেজমেন্টের সভা শেষে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা আরো বলেন, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে। তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার, যদি আপনার কোনো তদন্ত সেটা তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্কফোর্স হচ্ছে ফিরিয়ে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস। আর বাকিগুলো তো মানি লন্ডারিং অন্যগুলো ইস্যু হচ্ছে। আর আমরা তো কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা নেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে।
ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না, বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না। সকালে রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে যোগদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, দুর্গাপূজা নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেয়া হবে, যেন কোনো ধরনের হামলা বা নাশকতা না হয়। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক যে সম্প্রীতি সৌহার্দ্য যুগ যুগ ধরে আমরা বহন করে আসছি, এটা অটুট থাকবে। এবং আমি কেবল মুসলমানদের উপদেষ্টা নই, আমি হিন্দুদেরও, সনাতনী ভাইদেরও, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, তাদের যেমন অধিকার আছে মুসলমানদেরও অধিকার সমান। এই অধিকারকে আমরা এক্সারসাইজ করতে চাই। আমরা সব সময় তাদের পাশে আছি এবং পাশে থাকব। আজ থেকে সারা দেশের পোশাক কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা কারখানাগুলো আজ চালু করা হয়েছে। সকাল থেকে শ্রমিকের নিজেদের কারখানায় কাজে যোগ দিয়েছেন। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে কারখানা কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। প্রতিনিধি AKM শিশিরের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। টানা কয়েকদিন শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় অশান্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানের শিল্পাঞ্চল। পরে বিজিএমইএ এর সিদ্ধান্ত অনুযায়ী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে বৃহস্পতিবার কারখানা খোলা রাখেন মালিকরা। শ্রমিকরা কারখানায় এসে আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করছে। এরই ধারাবাহিকতায় সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ কারখানায় কাজ শুরু হয়েছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিক সহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা। আমাদের এখানে বিভিন্ন যৌথ বাহিনীর সহায়তার কারণে আমাদের বাইরের পরিস্থিতি স্বাভাবিক ছিল, কোনো সমস্যা নাই। আমরা সকাল থেকেই নিরাপত্তার সহিত কাজ করতে আসতেছি। স্যাররা নিরাপত্তা দিয়ে সহযোগিতা করতেছে এবং আমরা সুষ্ঠুভাবে কাজ করতেছি। আজকে ডিউটিতে আসছি, আমাকে দেখে এখন ভালো লাগতেছে, সবার সঙ্গে মিলামিশা কইরা। কারখানা এলাকায় নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী এবং বিজিবি। তারা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। প্রত্যেকটা শিল্প কারখানা যাচ্ছে এবং মোটামুটি সবগুলোই খোলা আছে। যেগুলো বন্ধ ছিল সেগুলোর সাথেও আমরা আলোচনা করে আমাদের পুলিশ সুপার সাহেবের নির্দেশ করে আমরা নিজেরা সেখানে গিয়ে আলোচনা করে মোটামুটি সেগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করছি। গার্মেন্টস শিল্প রক্ষায় কারখানা মালিকরা পুলিশের হাতকে শক্তিশালী করার দাবি জানিয়েছেন। পরিস্থিতি অস্থিতিশীল থাকলে অর্ডারগুলো অন্য দেশে চলে যাবে বলেও জানান মালিকরা। সবকিছু যথারীতি চলতেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। ইনশাআল্লাহ আমাদের প্রোডাকশনের শিপমেন্টের কোনো সমস্যা হচ্ছে না। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। পূর্ব নোটিশ ছাড়া কারখানা বন্ধ ও চাকরিচ্যুত না করা, মিথ্যে মামলা প্রত্যাহার সহ শ্রমিকদের জরুরি ভিত্তিতে দেশের অর্থনৈতিক খাতকে রক্ষা করতে গার্মেন্টস ও অন্যান্য শিল্পের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে ইন্ডাস্ট্রি বাংলাদেশ কাউন্সিল IBC। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ন্যায্য মজুরির দাবিতে যখন আন্দোলন করেছে তখন শিল্প পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। আবু সাইদ অপুর রিপোর্ট। পূর্ব নোটিশ ছাড়া কারখানা বন্ধ ও চাকরিচ্যুত না করা, মিথ্যা মামলা প্রত্যাহার সহ গার্মেন্টস শ্রমিকদের জরুরি ভিত্তিতে দেশের অর্থনৈতিক খাতকে রক্ষা করতে 10 দফা দাবি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গার্মেন্টস ও অন্যান্য শিল্পের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ বাদল। কথা বলেন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। আমরা স্ব কারখানা শ্রমিকদেরকে তাদের রুটি রুজির স্বার্থে কোনোভাবেই কর্মবিরতি কিংবা কারখানা বন্ধ করা থেকে বিরত থাকার জন্য এবং শান্তিপূর্ণভাবে স্ব কারখানায় কাজে যোগদান দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সময় আরেক আলোচনা সভায় অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ন্যায্য মজুরি দাবিতে যখন আন্দোলন করছে তখন শিল্প পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। গণ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ উপলক্ষে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এখানকার পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা যারা, তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছিল। সেখানে পরিষ্কারভাবে প্রশাসনিক কর্মকর্তারা উল্টো জানতে চেয়েছেন যে এই ধরনের গণতদন্ত কমিটি গঠন আদৌ কোনো বৈধতা আছে কিনা, কিংবা আপনারা করতে পারেন কিনা। মানে নাগরিকদের যে সাংবিধানিক অধিকার, সেটার পক্ষে প্রশাসনিক কর্মকর্তার দাঁড়ানোর কথা তিনি উল্টো প্রশ্ন করছেন যে এই ধরনের করাটাই আমাদের উচিত হয়নি, মানে আমরা একটা অবৈধ কাজ করছি।
বিগত সরকারের আমলে গার্মেন্টস শ্রমিকদের অধিকার দাবি পূরণ হয়নি, এখনও তা পূরণ হচ্ছে না বলে অভিমত ব্যক্ত করেন আলোচকরা। অবস্থিত অপু, মাই টিভি, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা SN কর্পোরেশনের গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত 12 জন শ্রমিক দগ্ধ হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি তেঁতুলতলা কাশেম জুট মিলস এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার বলেন, SN কর্পোরেশনের শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত 12 জন শ্রমিক দগ্ধ হয়েছে। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে। আহত 12 জনের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক। একজন ছাড়া বাকি সবারই শ্বাসনালী পড়া আছে এবং এদের মধ্যে মোস্ট অফ দেম হচ্ছে যে আপনার 3 জন ছাড়া 2%, 4%, 3 জন ছাড়া বাকি সবারই অবস্থা গুরুতর এবং আশঙ্কাজনক। অলরেডি 6 জনের শ্বাসকষ্ট শুরু হয়েছে, আমরা অলরেডি তাদেরকে আইসিইউতে রেফার করছি। আমাদের পাম্প রুমে একটা পাইপের থেকে সম্ভবত একটা এক্সপ্লোশন হয়েছে এবং এক্সপ্লোশনে আমাদের কিছু এমপ্লয়ি বা আমাদের যারা কলিগ আছে ওনারা আহত হয়েছে এবং ওনারা চিটাং মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপরে ট্রাকের পেছনে বাসের ধাক্কার ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছেন আরও 8 জন। ভোর 5:15টার দিকে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর 5:15টার দিকে সেতুর 13 নং পিলারের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে 3 যাত্রী নিহত হন। ঘটনাস্থলে পৌঁছে নিহত 3 জন ও আহত 8 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়। এই ছিল আমাদের এখনকার আয়োজন। মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করুন /mytv নিউজ, মাইটিভি অনুষ্ঠান দেখতে /mytv বাংলা, Facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ শেষ করছি। আল্লাহ হাফেজ।